ইরান, আগুনে গড়া সভ্যতার দীর্ঘশ্বাস। পাহাড় আর মরুভূমির মিশেলে গঠিত এক দেশ, যে দেশের বুক চিরে চলে গেছে শত শত যুদ্ধের স্মৃতি। প্রাচীন সভ্যতার চূড়ান্ত গৌরব আর অবিরত বিপর্যয়ের নাম ইরান। ইতিহাসের পৃষ্ঠাগুলোকে যদি ছুঁয়ে দেখা যেত, তাহলে ইরানের পাতাগুলো রক্তে রঞ্জিত হয়ে ভেসে আসত কুয়াশার ভেতর থেকে। এই গল্প সেই রক্ত, ছাই আর পুনর্জাগরণের, সেই দেশের যাকে আমরা এক নামে চিনি, পারস্য। সময় তখন খ্রিস্টপূর্ব ৫ম শতক। দারিউসের হাতে গড়া পারস্য সাম্রাজ্য তখন পৃথিবীর অন্যতম বৃহৎ শক্তি। সে চোখ রাখে গ্রীসের দিকে, এক ছোট অথচ আত্মমর্যাদাপূর্ণ জাতির দিকে। জেরেক্সিসের সেনাবাহিনী আছড়ে পড়ে ইউরোপের উপকূলে, কিন্তু থার্মোপিলাই সালামিস আর ম্যারাথনের যুদ্ধে দেখা যায় সংখ্যা নয়, মনোবল জেতায় যুদ্ধ। পারস্য ফিরে যায়, গর্বে না, হতাশায়। কিন্তু এই প্রথমবার কেউ পারস্যের অজেয় ভাবমূর্তিকে চ্যালেঞ্জ জানায়। সময় গড়িয়ে যায়, তখন ৭ম শতক। মরুর ধুলা থেকে উঠে আসে এক নতুন বিশ্বাস, ইসলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর খলিফা উমরের অধীনে আরব বাহিনী ছড়িয়ে পড়ে দিকবিদিক। পারস্য তখন সাসানীয় শাসনের অন্তর্গত। একদিন আরব বাহিনী কাদিসিয়াহ নামক এক মাঠে এসে দাঁড়ায়, যেখানে দুটি সভ্যতা মুখোমুখি হয়। এই যুদ্ধ পারস্যের শেষ আত্মচিৎকার ছিল। ইসলাম বিজয়ী হয়, কিন্তু পারস্য আত্মপরিচয় হারায় না, বরং সে নতুন বিশ্বাসকে গ্রহণ করে আপন ঐতিহ্যের মোড়কে। সুর, সাহিত্যে, দর্শনে পারস্যীয় ছোঁয়া ইসলামী দুনিয়ায় নতুন রং আনতে থাকে। ধর্ম বদলায়, সংস্কৃতি রয়ে যায়, আর ইরান হয়ে ওঠে এক শিয়া মনোভূমি। এরপর আসে এক ভয়াবহ ছায়া। ১৩০০ শতকের শুরুতে চেঙ্গিস খানের অশ্বারোহীরা ধেয়ে আসে পূর্ব থেকে। তারা বার্তা চেয়েছিল, অপমান পেয়েছিল। প্রতিশোধ নিতে চেঙ্গিস ইরানে যা আনেন তা মৃত্যু, ধ্বংস আর নির্যাতনের অভিধান। নিশাপুর শহর ধ্বংস হয় এমনভাবে যেন কেউ আর বসবাসের কথা কল্পনাও করতে পারে না। এক এক শহরে লাখ লাখ মানুষকে কেটে ফেলা হয়। তিমুর এসে সেই ক্ষত আরও বাড়িয়ে যান। কিন্তু অদ্ভুতভাবে এই ধ্বংসস্তূপের ভেতর থেকেই জন্ম নেয় ইরানের সবচেয়ে মহৎ কবিতাগুলো। যেন মৃত্যু যত আসে তত বেঁচে ওঠে ইরানের আত্মা। একদিন আবার ইতিহাস ইরানের দিকে চোখ রাখে। সময় তখন ১৫১৪ সাল। সাফাভি সাম্রাজ্যের শাসকরা ঘোষণা করেন শিয়া মতবাদ হবে তাদের রাষ্ট্রীয় পরিচয়। পাশেই তখন দাঁড়িয়ে আছে অটোমান সাম্রাজ্য, সুন্নি মতবাদের পতাকাধারী। দুই বিশ্বাসের এই সংঘাত কেবল ধর্মের ছিল না, ছিল জাতিগত, কৌশলগত ও ভৌগোলিক। চালদিরান নামের এক সীমান্ত যুদ্ধেই শুরু হয় সেই সংঘর্ষের সূচনা। পরবর্তীতে ২ শতাব্দী জুড়ে এই দুই সাম্রাজ্যের লড়াইয়ে ইরান ও তুরস্কের সীমান্ত হয়ে ওঠে উত্তপ্ত, রক্তাক্ত। এই দ্বন্দ্ব এক গভীর বিভক্তি রেখে যায়, যা আজও মধ্যপ্রাচ্যের মানচিত্রে স্পষ্ট হয়ে আছে। পরন্ত সূর্যের আলোয় ঝিকিমিকি করে যে আধুনিক যুগ, তাও শান্তি আনেনি ইরানে। ১৯৭৯ সালে ১০০০ বছরের রাজতন্ত্রকে ঘায়েল করে ইরানে ঘটে ইসলামী বিপ্লব। রাজা পালিয়ে যায়, পশ্চিমা প্রভাব খসে পড়ে এবং ইরান এক নতুন আত্মপরিচয়ের দিকে এগোয়। কিন্তু এই পরিবর্তনকে পাশের দেশ ইরাক ভালো চোখে দেখেনি। সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাক আক্রমণ করে ইরানকে ১৯৮০ সালের সেপ্টেম্বর মাসে। শুরু হয় এক দীর্ঘ, নির্মম, অমানবিক যুদ্ধ। ৮ বছর ধরে চলা এই যুদ্ধে প্রায় ১০ লক্ষ মানুষ মারা যায়। শহরগুলো ধ্বংস হয়, রাসায়নিক অস্ত্র ব্যবহৃত হয়, শিশুদের পাঠানো হয় মৃত্যুযুদ্ধে। কখনো কখনো মনে হয় যুদ্ধের কোনো শেষ নেই। এ যেন প্রতিশোধের বৃত্তে আটকে থাকা দুই জাতির আত্মহনন। অথচ ইরান শেষ পর্যন্ত মাথা নত করেনি। যারা বলেছিল বিপ্লব টিকবে না, তাদের ভুল প্রমাণ করে দিয়েছে। যারা ভেবেছিল যুদ্ধে শেষ হবে এই জাতি, তারা দেখেছে কিভাবে একজন মা রাসায়নিক গ্যাসে অন্ধ হয়ে গেলেও সন্তানকে শেখায় হাফিজের কবিতা। ইরান এই সব যুদ্ধের মধ্যেই নিজের জাতিসত্তা গড়ে তোলে। যুদ্ধ তাকে নত করেনি, বরং প্রতিবার ভেঙে তাকে গড়ে তুলেছে আরও দৃঢ় করে। ফেরদৌসির শাহনামা যেমন কেবল যুদ্ধের কাব্য নয়, সেটি আত্মমর্যাদারও কাব্য।
যেমন রুমির দরবেশি গজল কেবল প্রেম নয়, সেটি যুদ্ধবিক্ষত আত্মার শান্তি খোঁজার আরতি। ইরানের প্রতিটি শহরের নিচে এক একটি যুদ্ধ শুয়ে আছে, কখনো পারস্য বনাম গ্রিক, কখনো শিয়া বনাম সুন্নি, কখনো ইসলামী বিপ্লব বনাম রাজতন্ত্র, আবার কখনো প্রতিবেশী দেশের আগ্রাসন। প্রতিটি শতাব্দী ইরানের কাছে যুদ্ধ নিয়ে এসেছে, কখনো বাইরের, কখনো নিজের ভিতরের। তবুও ইরান আজও বেঁচে আছে, একটি প্রাচীন নদীর মতো, যার জল বারবার দূষিত হয়, তবুও একদিন আবার তা পরিষ্কার হয়ে ওঠে। তার আকাশে আজও উড়ে ড্রোন, বাজে নিষেধাজ্ঞার দামামা, তবুও কোনো এক কোণে এক কবি বসে লিখে চলেছেন তার গজল, যার ছায়া 1000 বছর আগের হাফিজের গানের সঙ্গে মিলে যায়। এই ইরান যুদ্ধের দেশ, কিন্তু একমাত্র যুদ্ধেই সীমাবদ্ধ নয়। এটা সৌন্দর্যের দেশ, সাহিত্যের দেশ, প্রতিরোধের দেশ। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যারা বীণা বাজায়, কেবল তারাই জানে বেঁচে থাকা কাকে বলে। ইতিহাস তাকে বারবার ভেঙেছে, কিন্তু মুছে ফেলতে পারেনি, কারণ ইরান একটি ভূখণ্ডের নাম নয়, এটি একটি চেতনার নাম। যে চেতনা বলে, ধ্বংস আমাকে থামাতে পারবে না, কারণ আমি আগুনের মধ্যে জন্মেছি আর ছাই থেকে শিখা হয়ে উঠেছি। রক্তে লেখা প্রাচ্য। ফিলিস্তিন থেকে ইরান, ইসরায়েলি আগ্রাসনের এক অমোচনীয় উপাখ্যান। সন্ধ্যার ধূসর আলোয় যখন জেরুজালেমের গলিগুলো নিঃশব্দ হয়ে আসে, তখনও কোথাও না কোথাও কাঁদছে এক শিশু, যে তার নাম ভুলে গেছে, বাড়ির ঠিকানা মনে নেই, শুধু জানে আকাশ থেকে কিছু একটা এসে তার কাঁধে পৃথিবীর ভার নামিয়ে দিয়েছে। এই গল্প শুরু হয় 1948 সালে, যেদিন ইসরায়েল নামক রাষ্ট্রের জন্ম হয় ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও নির্মম এক ভূরাজনৈতিক সংকটেরও। সেদিন হাজার হাজার ফিলিস্তিনিকে উচ্ছেদ করে গড়ে তোলা হয়েছিল একটি স্বাধীন রাষ্ট্র, আর ফিলিস্তিনি জনগণের সেই উচ্ছেদের দিন আজও নাকবা নামে বয়ে চলে। শুধু ফিলিস্তিন নয়, ইসরায়েলের আগ্রাসনের ছায়া ধীরে ধীরে বিস্তৃত হয়েছে সিরিয়া, লেবানন, ইরাক, এমনকি ইরান পর্যন্ত। হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের নামে লেবাননের গ্রামগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, সিরিয়ার অভ্যন্তরে আক্রমণ চালানো হয় একাধিকবার, আর ইরানের পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করে চালানো হয় গোপন অপারেশন। সব কিছুই যেন এক নিরাপত্তার অজুহাতে মানবতার কবর রচনা। 2000 সালে দ্বিতীয় ইন্তিফাদার সময় ফিলিস্তিনিদের প্রতিরোধে ইসরায়েল জবাব দেয় ট্যাঙ্ক, হেলিকপ্টার আর ফসফরাস বোমা দিয়ে। অপারেশন ডিফেন্সিভ শিল্ড, কাস্ট লিড, প্রোটেক্টিভ এজ, পিলার অফ ডিফেন্স, প্রতিটি সামরিক অভিযানের পেছনে পড়ে থাকে শত শত নিরীহ মানুষের লাশ। শিশুদের বইয়ের পাতাগুলো পুড়ে যায়, হাসপাতালের বিছানায় কেবল নিঃশেষিত শ্বাসের শব্দ। 2013 সালের 7 অক্টোবর, সেই ভয়ঙ্কর দিনে নতুন মাত্রা পায় সহিংসতা। ইসরায়েল গাজার ওপর এমন আগ্রাসন চালায় যা বিশ্ব গণমাধ্যমকে স্তব্ধ করে দেয়। গাজা শহর যেন মৃত্যুর নগরীতে পরিণত হয়। চারদিকে ধ্বংস, মৃত্যু আর কান্নার সুর বাজে। ইউনিসেফ জানায়, এই সংঘাতে নিহতদের অর্ধেকই শিশু। কিন্তু ইতিহাস এখানেই থেমে থাকে না। ইসরায়েল যেন সন্ত্রাসী ও আগ্রাসনের ফ্রেমে বন্দী এক জাতি, যার শত্রুদের তালিকায় শুধু প্রতিবেশী মুসলিম রাষ্ট্ররাই নয়, বরং তার নিজস্ব মানবতাবোধও। ইরানের বিরুদ্ধে 2025 সালে চালানো সর্বশেষ হামলা, যার মধ্যে নাটাজ পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণ, আন্তর্জাতিক সম্পর্কের টালমাটাল চিত্র আঁকে। একদিকে যখন জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলের কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ বলে আখ্যায়িত করছে, তখন অন্যদিকে ইসরায়েল নিজেদের আত্মরক্ষার অধিকার দেখিয়ে প্রতিটি হত্যাকাণ্ডকে বৈধতার মোড়কে ঢেকে ফেলছে। এই দীর্ঘ যুদ্ধগাথা শুধু ভূখণ্ডের নয়, এটি স্মৃতিরও। সেই মায়ের যে তার মৃত সন্তানের শেষ মুখখানা মনে রাখার জন্য প্রতিদিন তার আঁকা ছবি দেখে কাঁদে। সেই তরুণের যে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে চেকপোস্টে নিহত হয়ে গেল। সেই ডাক্তারদের যারা চিকিৎসার সরঞ্জাম ছাড়াই আহত শিশুদের পাশে দাঁড়িয়ে শুধু বলে, আল্লাহ সাহায্য করুক। ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীর কিংবা ইরানের তেহরান, সব কণ্ঠই আজ একজোট হয়ে বলছে, এই আগ্রাসনের একটা শেষ দরকার। মানবতার শেষ আশ্রয়টি যেন আর ভেঙে না পড়ে। আর আমাদের এই পৃথিবীর বিবেকবান মানুষের উচিত সেই গল্পটি বলা, যেখানে রক্ত নয়, থাকবে স্বাধীনতার প্রতিধ্বনি। এটি শুধু একটি ইতিহাস নয়, এটি প্রতিরোধের এক চিরন্তন গল্প।
একটি লাল সূর্যে লেখা সত্যের কাহিনী।